গল্পের ক্যানভাসে তুলি ছোঁয়ানোর আগে জানতে চাই, এই গল্পের সাক্ষী কে, কোথা থেকে হচ্ছেন? কমেন্টে জানান আপনার ঠিকানা। সময়টা ছিল একটানা বর্ষার। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। কখনো জোরে ঝেঁপে আসছে তো কখনো ঝিরঝির করে পড়েই চলেছে। সন্ধ্যা পেরিয়ে সবে রাত নামতে শুরু করেছে। ঠিক তখনই মুন্ডুমারি স্টেশনের আবছা আলোয় ট্রেন থেকে নামলেন শৈল মাস্টার। তিনি ইছাপুর হাই স্কুলের শিক্ষক। প্রতিদিন সন্ধ্যের আগেই বাড়ি ফেরা তার অভ্যেস। কিন্তু আজ এই নাছোড়বান্দা বৃষ্টির জন্যই স্কুল থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আজ নদীর পাশের পথটা দিয়েই চলে যেতে হবে, না হলে তো আরো দেরি হয়ে যাবে। আকাশের অবস্থাও তেমন ভালো ঠেকছে না। শৈল মাস্টার সেই ভেবেই স্টেশন ছেড়ে কাঁচামাটির পথটা ধরলেন। চারপাশ অন্ধকার, শুধু একটানা শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। তারই মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি নামল। চলতে চলতে নদীর কাছাকাছি যখন তিনি প্রায় পৌঁছেছেন, ঠিক তখনই সেই ভেজা অন্ধকার চিরে একটা তীক্ষ্ণ মেয়ালি গলার আওয়াজ তার কানে এলো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, কেউ বাঁচাও আমায়, আমায় কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পথের মাঝেই শৈল মাস্টার থমকে দাঁড়ালেন। এ তো কোনো মেয়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সে চারিদিকের ঝোপঝাড়ের দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন সামনের ঝোপটা একটু নড়ে উঠল। কে কে ওখানে? কিন্তু তার কথার জবাবে আর কোনো শব্দই এলো না। এমন বৃষ্টির রাতে মেয়ের গলার আওয়াজ কোথা থেকেই বা আসবে? আমি হয়তো ভুল শুনছি। চারপাশটা ঘুরেও যখন তার কিছুই চোখে পড়ল না, তখন তিনি আবার বাড়ির পথেই পা বাড়ালেন। আর কিছুটা হাঁটার পর শৈল মাস্টার গ্রামের মুখে মধুর চপের দোকানে এসে পৌঁছলেন। এই বর্ষার সন্ধ্যায় গরম চপ মুড়ির জন্য দোকানটাতে একটু ভিড় জমে। বেঞ্চে বসে দু তিনজন গ্রামবাসী গল্প করছিল। শৈল মাস্টার ভাবলেন, বাড়ি ফেরার আগে এক কাপ গরম চা খেয়ে যাওয়াই ভালো। মাস্টার মশাই, আজকে একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। বৃষ্টির জন্যই সমস্যাটা হলো। মাস্টার মশাই, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি না রাতের বেলা ওই নদীর পাশের পথটা দিয়ে আসবেন না, বিশেষত একা থাকলে তো একদমই না। হ্যাঁ, তোমরা আমাকে আগেও অনেকবার বলেছ ওখান দিয়ে না আসতে। মাঝে মাঝেই নাকি কাউকে একা পেলে ছিনতাই টিনতাই হয়, কিন্তু আমি কাউকেই তো ওখানে দেখি না। যদিও আমার কাছে ছিনতাই করার মতো তেমন কিছু থাকেও না। তবুও সাবধানতার মার নেই। আচ্ছা, যাদের সাথে আগে ছিনতাই হয়েছে তারা ছিনতাইকারীর কোনো বর্ণনা দিতে পারেনি? মুখ ঢাকা থাকার দরুন কাউকেই চেনা যেত না। পুলিশ দুই একবার চেষ্টা করেছিল, কিছুই হয়নি, তাই ওরাও আর অত গুরুত্ব দেয়নি। শৈল মাস্টারের কানে তখনও সেই আওয়াজটা বাজছে। কেউ বাঁচাও আমায়, আমায় কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যদিও দোকানে বসে থাকা লোকগুলোর কাছে তিনি সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাঙলেন না। চা খেয়ে আরও কিছুক্ষণ গল্প করে তিনি বাড়ির পথ ধরলেন। পরের দিন সন্ধে মধুর চায়ের দোকানে সেই চেনা মুখগুলোই হাজির। শৈল মাস্টারও আছেন, কিন্তু আজকের আসরটা কেমন যেন
থমথমে। চপ, মুড়ি বা চায়ে কারো কোনো বিশেষ আগ্রহ নেই। সবার মুখেই একটা চাপা দুশ্চিন্তার ছাপ। তপনের মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা পেয়েই মনটা কেমন খারাপ হয়ে গেল। আমিও তো স্কুলে যাওয়ার পথে স্টেশনে খবরটা পেয়েছিলাম। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কোথাও গেছে, ঠিক চলে আসবে, কিন্তু ফিরে এসে তো জানলাম বিষয়টা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আসলে মুন্ডুমারি গ্রামটা তো ছোট, তাই ভালো হোক বা খারাপ যে কোনো খবরই সবার কাছেই খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। নিখোঁজ হলো কখন, কিভাবে? কালকে থেকেই তো নিখোঁজ। সকালে গেছিল একটা পরীক্ষা দিতে, সম্ভবত কোনো চাকরির পরীক্ষা। অনেক রাত অবধি মেয়ে ফিরছে না দেখে তপনার বউ এদিকে ওদিকে খোঁজাখুঁজি শুরু করে। শেষে রাতে গ্রামের মোড়ল মশাইকে জানাই, পরে সবাই থানাতেও জানাই। খোঁজাখুঁজি শুরু করেছে পুলিশ। মেয়েটি খুব মেধাবী ছিল, আমার কাছে মাঝে মাঝেই আসতো। পড়াটরা বুঝতে কোনো অসুবিধে হলে তখন আমি দেখেছি ও পড়া খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারত। ওর মা বাবা খুব ভেঙে পড়েছে। ওটাই তো স্বাভাবিক। একমাত্র সম্বল হঠাৎ এমন হারিয়ে গেলে তো ভেঙে পড়বেই। ঠিক তখনই শৈল মাস্টারের কানের মধ্যে আবার সেই রাতের আওয়াজটা বেজে উঠল। তার বুকটা ছ্যাঁত করে উঠল। কেন এই আওয়াজটা শুধু তাকেই তাড়া করে বেড়াচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কি হলো মাস্টার মশাই, চুপ করে গেলেন কেন? বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন তো বুঝতে পেরেছি। এখনই আশা ছাড়বেন না, পুলিশ খুঁজছে, দেখবেন ঠিক একটা ভালো খবর পাওয়া যাবে। শৈল মাস্টার অন্যমনস্কভাবে মাথা নেড়ে সায় দিলেন। তাই যেন হয়, তাই যেন হয়। এ মাধব, ঘুমিয়ে পড়লি নাকি? নদীতে যাবি না মাছ ধরতে? অনেক রাত হয়ে গেল যে। জগাইয়ের বেশ কয়েকবার ডাকে মাধবের ঘুম ভাঙল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ও জগাই, তুই তো একেবারে গভীর ঘুমেছিলি মনে হচ্ছে। ওই আর কি, সেই রাত 10টা থেকে তোর জন্য বসে আছি। তুই ডাকতে আসবি বলে ঘুমাতেও যাইনি। একদিন তো ওই পথে যাওয়াই হলো না, সেই কারণে। চুপ, একদম চুপ। আরে এখানে ভয় পাচ্ছিস কেন? আমি আর তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। হাওয়ারও কান থাকে, তাই ওই রাতের কথা একদম ভুলে যা। আচ্ছা, নয় ভুলে গেলাম। আসল কথা বলি, মাছ ধরতে যাবি না? পকেট তো প্রায় খালি রে। মাছ ধরে আড়তে বেচলেও তো কিছু টাকা আসবে। আর সাথেই যদি ওখানে কোনো মুরগি রাতের অন্ধকারে পাই তাহলে তো কোনো কথাই নেই। না রে জগাই, আজকে আর যাব না। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, জ্বরও এসেছে। সন্ধেবেলাতেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোকে আর ডাকতে পারিনি। তুই বরং আজকে বাড়িতে চলে যা, কালকে একসাথে যাব। না রে, বললাম না পকেট একদম খালি। আজকে জালে মাছ তুলে কালকে বেচে কিছু টাকা হাতে না পেলে অসুবিধাতে পড়ে যাব। সেদিক থেকে দেখলে আমারও তো আজকে গেলে ভালোই হয়, কিন্তু শরীরটা যে একদম সায় দিচ্ছে না। ঠিক আছে, তুই বিশ্রাম নে। বাড়ি থেকে যখন বেরিয়ে পড়েছি একবার নদীর থেকে ঘুরেই আসি। কিছু মাছ তো জালে তুলতেই হবে। মাছ বেচে টাকা এলে তোকেও কিছু দিয়ে দেব। কিন্তু ওখানে এত রাতে একা একা যাবি? আমি ওখানে যেতে ভয় পাবো যেখানে। জগাই আরও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মাধব তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। আর না, চুপ, বলছি না হাওয়ারও কান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে দরজাতে খিল দে, আমি যাই। মাধব ঘরে ঢুকে পড়তেই জগাই একাই নদীর দিকে পা বাড়ালো। গোটা মুন্ডুমারি গ্রাম তখন গভীর ঘুমে। ফাঁকা রাস্তায় শুধু জগাইয়ের চলার শব্দ। বৃষ্টি না থাকলেও একটা অদ্ভুত সনসন করে হাওয়া বইছে। কিছুটা যাওয়ার পর জগাই হঠাৎ থমকে দাঁড়ালো। তার মনে হতে লাগলো কেউ যেন নিঃশব্দে তার পিছু নিয়েছে। সে চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। খামোখাই ভাবছি কেউ পিছনে আসছে। এমন গভীর রাতে নদীর এই পথে কেই বা আসবে?
সে আরও জোরে পা চালিয়ে নদীর কাছে পৌঁছল। কদিনের টানা বৃষ্টিতে নদীর জল কানায় কানায় ভরে উঠেছে। রাতের অন্ধকারে সেই কালো জলরাশিকে রীতিমতো ভয়ঙ্কর দেখাচ্ছিল। জগাই ঘাটে বাঁধা নৌকার নোঙর খুলতে গেল। ঠিক তখনই একটা কালো ছায়া নিঃশব্দে তার সামনে এসে দাঁড়ালো। জগাই নিচু হয়ে দড়ি খোলার সময় হঠাৎ তার চোখে পড়ল তার সামনে দাঁড়ানো ছায়াটার পায়ের দিকে। ছায়াটার দুটো পাই পেছনের দিকে মোড়ানো। এই দৃশ্য দেখে জগাইয়ের সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে সোজা হয়ে সামনে দাঁড়াতেই দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তি। চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখ দুটো কুচকুচে কালো, আর তার সারা শরীর থেকে যেন পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। কে কে ওখানে? এর মধ্যেই আমাকে ভুলে গেলি? হ্যাঁ, জগাইয়ের সব মনে পড়ে গেল। সে বুঝতে পারল এটা কে। বাঁচার শেষ চেষ্টার জন্য সে সেখান থেকে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। দুটো শক্ত ঠান্ডা হাত তার গলাটা চেপে ধরে এক নিমিষে মুচড়ে দিল। জগাইয়ের নিথর দেহটা নদীর পাড়েই পড়ে রইল। সেই কালো ছায়াটা তার লাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে জগাইয়ের ওই ভয়ঙ্কর অবস্থা দেখে নদীর ধারে ভিড় জমে গেল। মুন্ডুমারি গ্রামের অনেকেই সেখানে জড়ো হয়েছে। সেই ভিড়ের মধ্যে মাধবও ছিল। তার মুখটা ভয়ে ফ্যাকাশে দেখাচ্ছিল। জগাইটাকে কে যে এভাবে মারলো কে জানে। কোনো জঙ্গলি পশু এইভাবে কাউকে মারতে পারে বলে তো জানতাম না। কালকে রাতে আমাকে ডাকতেও এসেছিল নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য। আমার শরীরটা একদম ভালো ছিল না বলে আসতে পারিনি ওর সাথে। ওকে বলেও ছিলাম একা একা নদীর দিকে রাতে যাস না। কে ওকে এমন করলো? আমার মনে হচ্ছে ওই ছিনতাইকারীর দলটাই এমন করেছে। ওকে কালকে একা পেয়েছিল। কি যে বলো না, জগাইয়ের কাছে কি বা এমন ছিল যে ছিনতাই করবে? তাছাড়া ওই ছিনতাইকারীর দল তো থেমে গেলি কেন? কিছু জানিস ওই ব্যাপারে? না, আমি কি করে জানবো ওই ব্যাপারে? গ্রামটাতে যে কি শুরু হয়েছে কে জানে। প্রথমে মেয়েটির নিখোঁজ, এখন এমনভাবে জগাইয়ের মৃত্যু। পুলিশকে তো খবর দিয়েছেন মোড়ল মশাই। দেখা যাক কি হয়। এই ভাদ্র মাসের বৃষ্টি যে কবে থামবে কে জানে। মানুষ সাধেই কি বলে, পচা ভাদ্র। আজকেও স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গেল। শৈল মাস্টার নিজের মনেই কথাগুলো বলতে বলতে নদীর ধারের সেই বটগাছটার কাছে এসে পৌঁছলেন। হঠাৎই উপরের গাছের ডাল থেকে মুখে কাপড় বাঁধা একটা লোক তার সামনে লাফিয়ে পড়ল। এই মাস্টার, পকেটে যা মাল করি আছে চটপট কথা না বলে দিয়ে দে। অনেক দিন তককে ছিলাম। আগেও এক রাতে এই পথ দিয়ে যাচ্ছিলি, কিন্তু অন্য কাজ করছিলাম তাই বেঁচে গেছিলি। আজ ছাড় নেই। এমনিতেই এদিকে এখন কেউ রাতে আসতে চায় না। তুই যখন এসেই পড়েছিস চুপচাপ টাকা দিয়ে দে। টু শব্দ করলেই গলার নলি কেটে দেব। লোকটার কথা শেষ হওয়ার আগেই ঘটল এক অদ্ভুত ঘটনা। শৈল মাস্টারের পুরো শরীরটা হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে শক্ত হয়ে গেল। তার গলার স্বরও পাল্টে গিয়ে
এক তীক্ষ্ণ মেয়েলি গলায় পরিণত হলো। কি করেছিলিস সেই রাতে? আমার সর্বনাশ। তাই তো, ভালোই করেছিস এখানে এসে। তোর আরেকটা সাগরেদ তো মরেছে, আজ আজ তুইও মরবি। তুইও মরবি। আজ রাতেই তোর পালা শেষ। সেই ভয়ঙ্কর কথাগুলো শুনে লোকটার হাত থেকে ভয়ের চোটে ছুরিটা মাটিতে পড়ে গেল। মুখের কাপড়টা খসে পড়তেই দেখা গেল সে আর কেউ নয়, মুন্ডুমারি গ্রামের মাধব। তার মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছিল না। সে ঠিক চিনতে পেরেছে ওই গলা। এক মুহূর্ত না দাঁড়িয়ে সে উল্টো দিকে ঘুরে দৌড়তে শুরু করলো। সে তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে দৌড়তে দৌড়তে কোনো মতে মধুর দোকানের কাছে এসে পৌঁছলো। বাঁচাও, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। এ কি মাধব, তুই অমন হাঁপাচ্ছিস কেন? কে মেরে ফেলবে? ওই যে ও। এ কি মাস্টার মশাই, আপনি ওকে মারতে চাইছেন কেন? ঠিক তখনই শৈল মাস্টারের শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল, আর তার ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। এ কি? এ তো সন্ধ্যা, যাকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা, তোর এই কি অবস্থা হয়েছে? আমার এমন অবস্থা হয়েছে এই মাধব আর ওই মৃত জগাইয়ের জন্য। জগাই আর মাধবের জন্য? মানে? কদিন আগে পরীক্ষা দিয়ে ফিরেছিলাম। বৃষ্টির রাত ছিল, তাই মুন্ডুমারিতে পৌঁছাতে দেরি হয়ে যায়। এমনিতেই তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই বাবা মা না জানি কত চিন্তা করেছে বাড়িতে যেন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তাই নদীর পাশে রাস্তা দিয়েই চলে যাব বলে ঠিক করলাম। বাপরে, এইদিকে তো বড়ই অন্ধকার। তাড়াতাড়ি পা চালাই। নদীর কাছে বটগাছটার ওখানেই পৌঁছাতে দুজন অন্ধকার থেকে বেরিয়ে আসে। এ কি, আপনারা কারা? এমনভাবে পথের মাঝখানে দাঁড়ালেন। লোক দুটো তাদের মুখের কাপড় সরালো। ওহো, আপনারা! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা সরুন, আমি বাড়ি যাব। চলো, নৌকা করে একদম তোমার বাড়ির কাছাকাছি পৌঁছে দেব। মানে? মানে আমাদের সাথে চলো, নৌকা করে নিয়ে যাব। কষ্ট করে পায়ে হেঁটে যেতে হবে না। আমি চলে যেতে পারবো। আপনারা সরুন। সরবো বলে তো আসেনি, তোমাকে নিয়ে যাব যে। আমার পথ ছাড়ুন বলছি। আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে। আমি এবার কিন্তু চিৎকার করব। বাড়িতে না হয় আরো ঘন্টাখানেক পরে যাবে। এই বৃষ্টির রাতে কেউ এদিকে আসবে না। মাছ ধরতে যাচ্ছিলাম আমরা, কিন্তু এমন সময় একটা জলপরীর দেখা পাবো তা কখনোই ভাবিনি। ওই দুই পাষণ্ড আমাকে জোর করে টেনে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই মাস্টার মশাই ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আমার চিৎকার শুনে তিনি দাঁড়িয়েও পড়েছিলেন, কিন্তু ওরা আমার মুখ দুটো এমনভাবে জোরে চেপে ধরেছিল যে আমি আর দ্বিতীয়বার আওয়াজ করতে পারিনি। আমার সর্বনাশ করে আমাকে মেরে ওই নদীর পাড়ে বটগাছটার নিচে পুঁতে দেয় ওরা। এবার আপনি বলুন, এদের কি ছাড়া উচিত? হ্যাঁ, এদের কি ছাড়া উচিত? সন্ধ্যার এই ভয়ঙ্কর করুণ কাহিনী শুনে দোকানে উপস্থিত লোকগুলো তাদের চোখের জল ধরে রাখতে পারল না। না, একদম ছাড়া উচিত না। মেয়েদের যারা সম্মান করতে পারে না তাদের একটাই শাস্তি, সেটা হলো নিশ্চিত মৃত্যু। ক্ষুব্ধ গ্রামবাসীরা মাধবকে ধরে টেনে হিঁচড়ে সন্ধ্যার সেই আত্মার পায়ের কাছে ফেলে দিল। জগাইয়ের মতো একই পরিণতি মাধবেরও হলো।
আমার বাবা মাকে আমার মৃত্যুর খবর দিও। আমাকে এমন অবস্থায় দেখলে ওনারা আরো ভেঙে পড়বে। জানিও তাদের মেয়ে তাদের ছেড়ে যেতে চায় না। আর আর আমার বয়স্ক বাবা মাকে তোমরা দেখো, আমার বয়স্ক বাবা মাকে তোমরা দেখো। দুটো পাপের শাস্তি দিয়ে সন্ধ্যার আত্মা যেন অবশেষে শান্ত হল। ধীরে ধীরে তার ছায়ামূর্তি রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে সেই বটগাছের নিচে থেকে সন্ধ্যার দেহ উদ্ধার করা হলো। সমস্ত মুন্ডুমারি গ্রাম সেই দিন চোখের জলে তাদের গ্রামের মেয়েকে বিদায় জানালো আর তার আত্মার শান্তি কামনা করল। গল্পের শেষে যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান।